প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না বিএনপি, যমুনা টেলিভিশনকে সালাউদ্দিন আহমদ। চলমান পরিস্থিতি, করিডোর ও নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্যকে স্বাগত। সরকারের ভিতরে এবং বাইরে কয়েকটি চক্র আছে যারা নির্বাচন চায় না। আমরা আরো কয়েকদিন দেখব প্রধান উপদেষ্টার যদি সুদৃঢ়োদয় হয় ভালো, তা না হলে আমরা আমাদের পন্থা বেছে নেব। সংস্কার ও বিচারের দায়িত্ব পালনে বাধার সম্মুখীন হচ্ছে সরকার, বললেন উপদেষ্টা রিজওয়ানা। সংস্কার নিয়ে নানা ধরনের চাপের কথা বললেন অর্থ উপদেষ্টা। বাংলাদেশ চলছে না, বাংলাদেশ খারাপ করছে, এরা অসর্ব লোক, ঠিক বলেন। আমরা একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি। বিএনপির আন্দোলনের চাপে পদত্যাগের কথা ভেবেছিলেন প্রধান উপদেষ্টা। দাবি এনসিপির 2 ছাত্র উপদেষ্টাকে সরানোর দাবি উদ্দেশ্য প্রণোদিত। যমুনার সামনে চলে আসবে, যমুনাকে ব্লকেট করে রাখবে। আমরা মনে করি এটা অবশ্যই এই চেষ্টাটা কখনো ভালো চেষ্টা না, এবং এই চেষ্টাটা আসলে রাষ্ট্রকে ভালোভাবে ফাংশন করতে দেয় না। চলমান রাজনৈতিক সংকট নিরসনে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য জরুরি, বলছেন বিশ্লেষকরা। সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে বিগত সরকারের অনুগতরা। যুক্তরাজ্যে সালমান পুত্র আহমেদ শায়ান ফজলুর রহমানের 2টি সম্পদ জব্দের আদেশ। দুর্নীতি ও তহবিল আত্মসাতের অভিযোগের পর এই পদক্ষেপ নিল দেশটি। নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ ডাকাতির 6 মাস পর মূল হোতা গ্রেপ্তার। ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে হামলা ও লুটপাট। যাচ্ছিলেন বাড়িতে, যাওয়ার সময় নাসিরনগরের তিলপাড়া নামক জায়গায় সিগন্যাল দিয়ে থামায়। তারা যা পাইছে তা নিয়ে দ্রুত চলে গেছে। প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না বিএনপি, তবে তিনি থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নির্বাচন করিডোর ও চলমান পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন এই বিএনপি নেতা। তার অভিযোগ, সম্প্রতি কয়েক দফা সময় চেয়েও ডক্টর ইউনূসের সাক্ষাৎ পায়নি বিএনপি। নির্বাচনী রোডম্যাপের জন্য কয়েকদিন অপেক্ষা করে সরকারকে সহযোগিতা প্রশ্নে করণীয় চূড়ান্ত করবে দল, জানান সালাউদ্দিন আহমদ। আরিফিন শাকিলের প্রতিবেদনে বিস্তারিত। হঠাৎ করেই প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন, এমন খবরে রাজনীতিতে শুরু হয় নানা আলোচনা। যদিও বিএনপির দাবি ছিল 2 ছাত্র ও নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ। দেশের এই পরিস্থিতিতে কি ভাবছে বিএনপি? যমুনা টেলিভিশন জানতে চায় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের কাছে। আমরা নির্বাচনের রোডম্যাপ দিতে বললেই হয়তো ওনারা বা সরকারের মধ্যে একটি কর্নার সৃষ্টি হচ্ছে। তারা যতদিন পারে বিলম্বিত করে সরকারকে টেনে নিয়ে যেতে চায়, এবং এই দায়িত্বগুলো কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার ঘাড়ে এসে যাচ্ছে। আমরা চেয়েছি রোডম্যাপ, উনি নিজে দায়িত্ব ছেড়ে দিতে চান। রাষ্ট্র পরিচালনার বিষয়, এখানে আবেগের কোনো বিষয় নেই, আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয় নেই। আমরা তো ওনার পদত্যাগ চাইনি, তারপরেও যদি উনি ব্যক্তিগতভাবে মনে করেন যে ওনার অসুবিধা, উনি থাকতে চান না, তখন জাতি সেটার বিকল্প চিন্তা করবে। এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়। তবে কি অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপির মধ্যে বোঝাপড়ার ঘাটতি তৈরি হচ্ছে? সালাউদ্দিন আহমদ জানালেন, সম্পর্ক এখন আর স্বাভাবিক নেই। দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে মনে করে ওনার কার্যালয়ে যোগাযোগ করেছি যে আমাদেরকে তার পরের দিন সকালে হোক, বিকালে হোক, অথবা তার পরের দিন হোক, আমাদেরকে যেন একটু সময় দেন। বিএনপির একটি টিম ওনার সাথে দেখা করতে চান আমাদের বক্তব্যগুলো। তো বিএনপির মতো একটা রাজনৈতিক দল যদি সাক্ষাৎকার 5 দিনেও না পায়, 6 দিনেও না পায়, তো সেটা বেশি দুঃখজনক। তাতেই বুঝে নেন সম্পর্ক কীরকম যাচ্ছে। আমরা সরকারকে সহযোগিতা করতে চেয়েছি সব সময়, কিন্তু সরকারেরই কোনো মহল তারা বিএনপিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। সমস্ত কর্মকাণ্ডে আমরা দেখেছি, এবং আরেকটি রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছে বলতে গেলে।
করিডোর, চট্টগ্রাম বন্দর, নির্বাচন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান তার অবস্থান পরিষ্কার করেছেন। আগ্রহ প্রকাশ করেছেন আগামী জানুয়ারিতে নির্বাচিত সরকারের সাথে কাজ করার। সেনাপ্রধানের এমন অবস্থানকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য ইতিবাচক বলে মনে করছে বিএনপি। সেনাপ্রধান তার আইনি এখতিয়ারের মধ্যে থেকে অফিসারদেরকে অ্যাড্রেস করতে পারেন, বিভিন্ন বিষয়ে কথা বলতে পারেন, সেটা আমরা সমর্থন করি। তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা উচিত। সেই কথা উনি জানুয়ারি মাসেও বলেছেন বা তার আগেও বলেছেন। তখন তো এই বিষয় নিয়ে এত বিতর্ক হয়নি। তো সেনাবাহিনী তো অনির্দিষ্টকালের জন্য মাঠে থাকতে পারে না। এটা তো আমাদের জন্য একটা ভালো দিক যে বাংলাদেশের সেনাবাহিনী ডেমোক্রেসিতে ফিরতে চান যথাশীঘ্র সম্ভব। আর আমরা সিভিলিয়ানরা কি সেটা চাই না? উনি দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার মতো কোনো কর্মকাণ্ড করতে দেবেন না বলেছেন, সেটা তো ঠিকই আছে। আমরা ওনার বক্তব্যকে এই বিষয়গুলোতে সমর্থন করি। এই জন্যই করি যে বাংলাদেশের সেনাবাহিনী গণতন্ত্রের উত্তরণের জন্য বারবার তাগাদা দিচ্ছে। বিএনপি মনে করে ডক্টর ইউনূসকে গোষ্ঠীগত স্বার্থের জন্য কিছু ব্যক্তি দীর্ঘমেয়াদী ক্ষমতা রাখার তৎপরতা চালাচ্ছে। নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের পদক্ষেপ তার নমুনা বলে মনে করে দলটি। সরকারের ভিতরে এবং বাইরে কয়েকটি চক্র আছে যারা নির্বাচন চায় না। কেউ কেউ চাইলেও অনেক বিলম্বিত নির্বাচন চায়, তাতে তাদের অনেক স্বার্থ থাকতে পারে। আমরা আরও কয়েকদিন দেখব সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার যদি সুবুদ্ধির উদয় হয় ভালো, তা না হলে আমরা আমাদের পন্থা বেছে নেব। সালাউদ্দিন আহমদ কথা বলেন ইশরাকের শপথ আর তার সমর্থকদের কয়েকদিনের টানা আন্দোলন নিয়েও। ওনারা বলছেন যে যমুনা ঘেরাও হচ্ছে, অমুক হচ্ছে, সমুক হচ্ছে। সেই সংস্কৃতি তো ওনারা সৃষ্টি করেছেন, ওনারা অ্যালাউ করেছেন ইতিপূর্বে আরেকটি রাজনৈতিক দলকে এই কার্য করার জন্য। সুতরাং যথাসময়ে যা করা দরকার সেটা না করে চাপের মুখে দাবি মেনে নেওয়ার যে একটা সংস্কৃতির ওনার সৃষ্টি করেছেন, সেই জন্য তো এই সরকারই দায়ী। সরকার বিষয়ে শীঘ্রই যুগপৎ আন্দোলনের শরিকদেরও বিএনপির অবস্থান জানানো হবে বললেন সালাউদ্দিন আহমদ। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। শুধু নির্বাচন নয়, গণহত্যার বিচার এবং সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, এমন মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নানা প্রতিবন্ধকতায় দায়িত্ব পালনে সরকার বাধাগ্রস্ত হচ্ছে। সকালে এক অনুষ্ঠানের পর সংবাদকর্মীদের উপদেষ্টা জানান, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে জাতীয় নির্বাচন এবং এর বাইরে যাওয়ার সুযোগ নেই। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকেই অন্তর্বর্তী সরকারের কাছে নানা ধরনের দাবি দেওয়া নিয়ে সরগরম রাজপথ থেকে রাজনীতির মাঠ। হুটহাট রাস্তা বন্ধ করে আন্দোলনের ফলে ভোগান্তিতে পড়েন নগরবাসী, তৈরি হয় বিশৃঙ্খলা। সম্প্রতি নগর ভবন, হেয়ার রোড, শাহবাগ সহ আশপাশের এলাকায় নানা ইস্যুতে বিক্ষোভ অবরোধে রাজধানীর স্বাভাবিক চলাচল একরকম স্থবির হয়ে পড়ে। সেসব আন্দোলন থেকে 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ ও ডিসেম্বরে নির্বাচন ধরে রোডম্যাপ ঘোষণার দাবিও জোরালো হয়। এমন পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে চলমান অস্থিরতার বিষয়টি উঠে আসে। বৈঠকে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন খোদ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এমনকি দায়িত্ব পালনে বাধার কারণে পদত্যাগের বিষয়ও সামনে আসে। রাতেই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ডক্টর ইউনূসকে অনুরোধ করেন পদত্যাগ না করার। রাজধানীতে এক অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরেন। আমাদের 3টা মোটা দাগের দায়িত্ব এবং 3টাই কঠিন কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরও 2টা দায়িত্ব আছে। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের বিষয়টি তুলে ধরেন সরকারের এই উপদেষ্টা। আমরা একটা নির্বাচনের সময়সীমা বলে দিয়েছি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে অবশ্যই হবে, সেটাও একটা পারা। আরেকটা হচ্ছে বিচার, ট্রাইব্যুনাল একটা ছিল, এখন 2টা হয়েছে। আগামীকাল থেকে ট্রায়ালের আনুষ্ঠানিক পর্যায়ে শুরু হবে, কিন্তু জিনিসগুলো স্মুথ যেতে হবে। এইগুলোতে যাতে কোনো রকমের প্রতিবন্ধকতা না আসে, সেটা প্রথম থেকেই আমাদের একটা আহ্বান ছিল। এখন এই কাজগুলো আমরা
সঠিক প্রক্রিয়াতে শেষ করতে চাই সকলের সহযোগিতা। দায়িত্ব পালনে বারবার বাধাগ্রস্ত হলে ভবিষ্যতে যে কোনো সিদ্ধান্ত আসতে পারে এমন ইঙ্গিত দেন রেজওয়ানা হাসান। যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে আমরা সকলে মিলে এটা চিন্তা করছি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। নানা কারণে সংস্কার নিয়ে সরকার চাপে রয়েছে, অনেকেই সমালোচনা করেন যা অনর্থক। এসব বহির্বিশ্বে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। রোমে গেছি, প্রেসিডেন্টের সাথে দেখাই করতে পারে না, তারপরে আমাকে প্রেসিডেন্ট রুমে নিয়ে বসে কথা বলছে চীনের সাথে। কয়েকদিন পরে দেখলাম উনি বলছে বাংলাদেশকে আমরা একটা $70 মিলিয়ন দেবো। আমি বলছি আমি কিছু টাকা দেন না, একটা প্রজেক্টে ওয়ার্ল্ড ব্যাংকের কিছু দেন, এডিবি মানে ইশারা আর বিভিন্ন অত বাংলাদেশের রেপুটেশন যদি আমরা যারা দেখেন বাংলাদেশ চলছে না, বাংলাদেশ খারাপ করছে, এরা অথর্ব লোক, ঠিক আছে বলেন আমরা ক্রিটিসাইজ দেবো, কিন্তু এই জিনিসগুলো বাইরে কিন্তু খুব ভালো প্রচারণা দেয় না। বিএনপির আন্দোলনের চাপেই পদত্যাগের কথা ভেবেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, এমন দাবি জাতীয় নাগরিক পার্টি এনসিপির। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে দলটির নেতারা বলেন, দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিও বিএনপির উদ্দেশ্য প্রণোদিত কৌশল এবং গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক। বিস্তারিত লামিয়া তিথির রিপোর্টে। জাতীয় নাগরিক পার্টির নেতাদের অভিযোগ, বিএনপি যেন তেন ভাবে চাপ প্রয়োগ করে ক্ষমতায় যেতে চাচ্ছে। প্রধান উপদেষ্টার ঘাড়ে চড়ে এমন কাজ হবে তিনি এটা মানতে পারছেন না। আমরা অবশ্যই এটা মনে করি যে বিএনপির পক্ষ থেকে এটি সরকারকে একটি চাপ দেয়া, দ্রুত যেন নির্বাচনটা হয়। যমুনার সামনে চলে আসবে, যমুনাকে ব্লকেট করে রাখবে। আমরা মনে করি এটা অবশ্যই এই যে চেষ্টাটা, এই চেষ্টাটা কখনো ভালো চেষ্টা না। ভাবে একটা নির্বাচন করে তারা ক্ষমতা যেতে চাচ্ছে। প্রধান উপদেষ্টা তাকে ব্যবহার করে বা তার ঘাড়ে চড়ে কেউ এই ধরনের কাজ করবে এটা তিনি মানতে পারছেন না, এবং এই সমস্ত কারণে তিনি এরকম মন্তব্য করেছেন। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে এনসিপি প্রধান দলের নেতাদের কি বার্তা দিলেন? যমুনা টেলিভিশনের প্রশ্নের জবাবে দুই নেতা জানান বিস্তারিত। আমাদের দলের নির্দেশনাও যে আমাদের রাজনৈতিক দলের মধ্যে এই বোঝাপড়াটা আরো বৃদ্ধি করা, আমাদের যে ঐক্যের যে জায়গাটা, এই জায়গায় যেন কোনো ঘাটতি না তৈরি হয়। জাতীয় যে এজেন্ডাগুলো, সংস্কারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র করা, একটা গণতান্ত্রিক সংবিধান করা এবং তার মধ্যে দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন করে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের অধীনে একটা সরকারকে নিয়ে আসা, এই কাজগুলো খুব গুরুত্বপূর্ণ। এদিকে দুই উপদেষ্টার পদত্যাগ বিএনপির উদ্দেশ্য প্রণোদিত কৌশল, আর তা অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন এনসিপি নেতারা। দুইজন যে উপদেষ্টা অর্থাৎ আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, তাদের যে পদত্যাগ চাওয়াটা আমরা জাস্ট আমাদের জায়গা থেকে মনে করি যে এটা একদম অনেকটাই উদ্দেশ্য প্রণোদিত। আসলে এখানে উদ্দেশ্য প্রণোদিত হওয়া ছাড়া অন্য কোনো কারণই নেই। ছাত্র উপদেষ্টা যারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে এই সরকারে আছেন, তাদের পদত্যাগের মতো কোনো বাস্তবতা নাই, বরং এটা যদি হয় তাহলে এই সরকারটা একটা ১/১১ সরকার হয়ে যাবে। তবে জাতীয় নাগরিক পার্টির নেতারা মনে করেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে দূরত্ব কমিয়ে ঐক্য ফিরে আনা সম্ভব। যদি আমাদের মতবিরোধ থাকে, রাজনৈতিক দলের অবস্থানগত বিরোধ থাকে, সেটার জন্য আমরা নিজেদের মধ্য দিয়ে আলোচনার মধ্যে দিয়ে একটি সুন্দর একটি জায়গায় যেতে পারি। সবাইকে একটা কমন স্পেসে আসতে হবে, ন্যূনতম নিজেদের রাজনীতিগুলো ছেড়ে জাতীয় স্বার্থগুলোতে একমত হতে হবে। নির্বাচনের যে দাবি রয়েছে সেটি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় বসার আহ্বান জানান দলটির নেতারা। জায়গা থেকে এটি বলেছেন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। পদত্যাগ না করে প্রধান উপদেষ্টাকে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। দুপুরে প্রেস ক্লাবে অপরাজেয় বাংলাদেশের আয়োজনে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী শীর্ষক সমাবেশে তিনি এই দাবি জানান। উপদেষ্টা আসিফ মাহমুদ, মাহফুজ আলম ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগের দাবিও জানান তিনি। প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান এমন সংবাদে বিস্ময় প্রকাশ করে জয়নুল আবেদিন ফারুক। আপনাকে কেন বসিয়েছিলাম 9 মাস, আপনি কি সেই পথে এগোতে পেরেছেন? আমরা তো চাই না আপনাদের পদত্যাগ, আমরা তো আপনাদের বসিয়েছিলাম। বাংলাদেশের মানুষ যেই জন্য আন্দোলন করেছে, একটি নির্বাচনের জন্য 9টি মাস অতিবাহিত হলো, কেন এখনো নির্বাচনের ম্যাপ দেওয়া হচ্ছে না? ডক্টর ইউনূসের অধীনে সুষ্ঠু নির্বাচন চায় জামায়াত। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন ও সংস্কারের লক্ষ্যে রোডম্যাপ দিলে
গুজব ও ষড়যন্ত্র কেটে যাবে বলে মত দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের। বিকেলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে পটুয়াখালী জেলা ফোরাম আয়োজিত প্রীতি সমাবেশে এই কথা বললেন তিনি। তাহের আরো বলেন, বাংলাদেশ এক কঠিন পরিবর্তনের সন্ধিক্ষণে আছে। এখন সবকিছু ছেড়ে দিয়ে নির্বাচনকে প্রাধান্য দিতে হবে। মানুষের আস্থা অর্জন করতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী সংকটের সমাধান হতে পারে। সরকারের পক্ষ থেকে ডিসেম্বরের থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছিল। সংস্কারেরও রোডম্যাপ ঘোষণা করার দাবি জানান তিনি। সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে জামায়াত কোনো আপোষ করবে না বলেও মত দলের এই নেতার। চলমান রাজনৈতিক সংকট নিরসনে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্য জরুরি, আর এটি হতে পারে সরকারের নির্বাচনমুখী সুস্পষ্ট পদক্ষেপ, এমন মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, অগ্রাধিকার ভিত্তিক কার্যক্রমে মনোযোগ না দেয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। একই সঙ্গে পরিকল্পিতভাবে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে বিগত সরকারের অনুগতরা। সরকারের পাশাপাশি দলগুলোকেও ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসার পরামর্শ বিশ্লেষকদের। রিয়াজ রায়হানের রিপোর্টে দেখব বিস্তারিত। নগর জুড়ে আন্দোলনে কে নেই? রাজনৈতিক, পেশাজীবী কিংবা শিক্ষার্থী, বিভক্তি রেখা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোতে। কোনটা আগে, নির্বাচন নাকি সংস্কার? এ নিয়ে স্পষ্টই বিপরীতমুখী অবস্থানে ফ্যাসিবাদী বিরোধী পক্ষগুলো। সরকারের কয়েক উপদেষ্টা আর রাজনৈতিক দলগুলোর লাগামহীন বক্তব্য পরিস্থিতি আর ঘোলাটে করেছে। এর মধ্যে আলোচনায় খোদ প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যু। স্বৈরাচার পতনে একটি সফল অভ্যুত্থানের বছর না ঘুরতেই এমন অবস্থা কেন? বর্তমান যে পরিস্থিতির যে জটিলতা বা সংকট, এটা তৈরি হওয়ার পেছনে বর্তমান সরকারের ভূমিকাই মুখ্য। সরকার সংস্কারের দিকে না গিয়ে দেখা গেল যে বিদেশি কোম্পানি এনে চট্টগ্রাম বন্দর দিতে হবে, করিডোর দিতে হবে, স্টারলিংকের সাথে চুক্তি করতে হবে, এলএনজি আমদানি করতে হবে, মানে যেগুলি তার করার কথা না, যেটা একটা দীর্ঘমেয়াদী প্রভাব আছে। তবে এমন পরিস্থিতি হুট করে নয়, পরিকল্পিত বলে মনে করেন এই বিশ্লেষক। এই অনক্যের পেছনে কলকাঠি নাড়ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতীয় আধিপত্যবাদ, যারা চাচ্ছে কোনো না কোনো একটা গোলযোগপূর্ণ পরিস্থিতি দেখিয়ে, দেশ শাসনে অপারগতা দেখিয়ে এইখানে আবার সেই পতিত ফ্যাসিবাদীদেরকে নিয়ে আসা। লক্ষ্য পূরণে সরকারের যেমন অবস্থান স্পষ্ট হওয়া প্রয়োজন, তেমনি রাজনৈতিক দলগুলোর মধ্যেও ঐক্য জরুরি। তা না হলে ফায়দা নেবে তৃতীয় পক্ষ, বলছেন বিশ্লেষকরা। এই দলগুলোর প্রতিনিধি হিসেবেই তো বর্তমান সরকার ক্ষমতায় আছে। কাজে বর্তমান সরকারকে একদিকে যেমন সকলের কথা শুনতে হবে, অন্যদিকে আবার একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। এই মুহূর্তে যদি প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন, দ্যাট উইল বি এ গ্রেট ডিজাস্টার ফর দি নেশন। দেশের জন্য একটা ভয়ঙ্কর সমস্যার সৃষ্টি করবে, এবং সেই সমস্যা থেকে বেরিয়ে আসার মতো অবস্থা দেশের নাই। বিচার সংস্কারের পাশাপাশি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হলে সংকট কেটে যাবে বলে মনে করেন বিশ্লেষকরা। মতাদর্শিক রাজনৈতিক অনৈক্যতা দূর করা যাবে না, কিন্তু বর্তমান সময়ে যে সংস্কারগুলো করা জরুরি একটা ভালো নির্বাচন করার জন্য, সেইটার ব্যাপারে একটা মতৈক্য তৈরি হতে পারে। এক পক্ষ চাচ্ছে নির্বাচন, আরেক পক্ষ চাচ্ছে সংস্কার, অ্যাজ ইফ একটা পক্ষ খালি নির্বাচনই চায়, সংস্কার চায় না, আরেকটা পক্ষ খালি সংস্কার চায়, নির্বাচন চায় না। তো এইভাবে যদি প্রশ্ন করা হয়, তাহলে জাতিকে আরো বিভক্ত করা হয়। সব পক্ষকে গুজব ও একে অন্যের প্রতি আক্রমণাত্মক মনোভাব পরিহার করার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে শূন্যতা তৈরি হবে, তাই আলোচনার মাধ্যমে সংকট উত্তরণের আহ্বান জানিয়েছে এবি পার্টি। উদ্ভূত পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান বলেন, কয়েকজন উপদেষ্টার কারণে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ উঠেছে। তাদের স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানিয়েছেন দলটি। সকালে পৃথক অনুষ্ঠানে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন। রাষ্ট্রের সম্ভাব্য রাজনৈতিক সংকট এবং জটিল পরিস্থিতি নিয়ে বিকালে নিজ কার্যালয়ে হয় এবি পার্টির সংবাদ সম্মেলন। দুইজন ছাত্র উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের ব্যাপারেও বিএনপি দাবি তুলেছে। এমন পরিস্থিতির জন্য নানামুখী চাপ এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যকার দূরত্বের পাশাপাশি বেশ কিছু উপদেষ্টার দায়িত্ব জ্ঞানহীন আচরণকে দায়ী করেছেন দলটির চেয়ারম্যান। উনি যদি এখান থেকে সরে যান, আমাদের ঐক্যমতের ভিত্তিতে অন্য কেউ এই দায়িত্ব নিতে সাহস করবেন না।
আজকে প্রফেসর ইউনূসকে নিয়ে যেই ওনার যে ব্যর্থতার জায়গাটা রচিত হয়েছে, আপনাদের জন্য রচিত হয়েছে, আপনাদের জন্য ওনার আজকে ব্যর্থতার এই প্রেক্ষাপট তৈরি হয়েছে। নিজের বিবেককে প্রশ্ন করেন, সেই সমস্ত উপদেষ্টাদেরকে আমরা বলবো। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক শ্রমিক সমাবেশে এমন অস্থিতিশীল পরিবেশের জন্য বিচার সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না থাকাকে দায়ী করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। সবার কাছে আমরা আহ্বান জানাই, আসুন ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রেখে সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের বাংলাদেশ প্রতিষ্ঠা করি। এদিকে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সকালে দলের এক বৈঠক শেষে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ তোলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। যত বেশি তারা বিতর্ক এড়িয়ে চলতে পারেন তত বেশি সরকারের জন্য লাভ এবং রাজনৈতিক দলগুলোর তাতে আমি মনে করি সরকারের প্রতি আস্থার জায়গাটা বৃদ্ধি পাবে। সেদিক থেকে সরকারের উচিত হবে বিতর্কিত ব্যক্তি যারা আছেন তারা যদি সরকার থেকে বেরিয়ে আসেন, আমার মনে হয় এটা সরকারের জন্য স্বস্তিদায়ক। সরকার দায়িত্বের বাইরে গিয়ে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে বলে অভিযোগ করেন সাইফুল হক। একটা রোডম্যাপ অথবা একটা পথনকশা সরকারের দিক থেকে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলের লন্ডনে থাকা দুটি সম্পত্তি জব্দের আদেশ দেওয়া হয়েছে। এই আদেশ পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। প্রভাবশালী সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এসব সম্পদ অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল। বিগত শাসনামলের দুর্নীতি ও তহবিল আত্মসাতের অভিযোগের পর এই পদক্ষেপ নেওয়া হলো। অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী জব্দ হওয়া দুটি সম্পদের মালিক আহমেদ শায়ান ফজলুর রহমান, যিনি বেক্সিমকোর প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের ছেলে, আর সালমান এফ রহমান শেখ হাসিনার বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। জব্দকৃত সম্পদের একটি হচ্ছে লন্ডনের অভিজাত এলাকা 17 গ্রোসভেনর স্কোয়ারে অবস্থিত একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যা 2010 সালে 65 লাখ পাউন্ডে কেনা হয়। অপরটি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেন্সে অবস্থিত একটি বাড়ি, যা 2011 সালে 12 লাখ পাউন্ডে কেনা হয়। যুক্তরাজ্যের ইলেকটোরাল রোলের তথ্য অনুযায়ী যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা, যিনি কখনো কখনো গ্রেশাম গার্ডেন্সের ওই বাড়িতে থাকতেন, তিনি আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন। তবে এখনও তিনি সেখানে থাকেন কিনা তা নিশ্চিত নয় বলে উল্লেখ করেছে ফিনান্সিয়াল টাইমস। ব্রিটেনের ন্যাশনাল ক্রাইমস এজেন্সি এনসিএ এক বিবৃতিতে বলেছে, লন্ডনের 17 গ্রোসভেন স্কোয়ার এবং গ্রেশাম গার্ডেন্সের সম্পদ দুটি জব্দের আদেশ দেওয়া হয়েছে। এটি একটি চলমান তদন্তের অংশ। দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের উদ্ধৃতি দিয়ে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, সালমান এফ রহমান ও তার ছেলে আহমেদ রহমান দুজনই দুর্নীতির তদন্তে সন্দেহভাজন। এদিকে পত্রিকাটিতে দেয়া এক বিবৃতিতে সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন আহমেদ শায়ান রহমানের মুখপাত্র। তার মক্কেল কোনো বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলেও দাবি তার। তবে যুক্তরাজ্যের যে কোনো তদন্তে তারা পূর্ণ সহযোগিতা করবেন। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে চলছে ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্ট অ্যান্ড কমিউনিকেশন আইসিবিসি এক্সপো 2025। আইসিসিবিতে এই মেলার আয়োজন করা হয়। নতুন প্রযুক্তির সাথে মেলবন্ধনের মাধ্যমে ব্রডকাস্ট খাতকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার স্বপ্ন থেকেই প্রথমবারের মতো এই আয়োজন। এক ছাদের নিচে মিলিত হয়েছেন অধিকাংশ টেলিভিশন চ্যানেল, কেবল অপারেটর, সফটওয়্যার ও হার্ডওয়্যার প্রতিষ্ঠান। দেশে প্রথমবারের মতো কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের উদ্যোগে ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো 2025-এর আয়োজন। এক্সপোতে সর্বাধুনিক প্রযুক্তি, স্মার্ট কেবল সলিউশন ও ব্রডকাস্টিং সেবার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে এক অনন্য প্ল্যাটফর্ম। মেলায় রয়েছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, টেলিকম প্রতিষ্ঠান, টেলিভিশন চ্যানেল, ব্রডকাস্টার ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের 96টি স্টল। চীন, ভারত ও ভিয়েতনামের প্রতিষ্ঠানেরও স্টল রয়েছে মেলায়। বিদেশ থেকে অনেক ভেন্ডর এসেছে, যেহেতু বাংলাদেশ একটি বড় মার্কেট, তো আপনি দেখেছেন এখানে প্রায়
15-16টা বিদেশি কোম্পানি অলরেডি এখানে পার্টিসিপেট করেছে। সবার সাথে এক সংযোগ স্থাপনের একটা খুব ভালো একটি উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে যারা মানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে তথ্য প্রযুক্তির সাথে কানেক্ট করার জন্য আমরা সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছি। দেশের কেবল ও মিডিয়া শিল্পে আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও সেবার প্রসারে এই ধরনের এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিজিটাইজেশনটা একটি ব্যাপক প্রক্রিয়া। এই ডিজিটাইজেশন বাস্তবায়ন হলে আমরা যে টিআরপি টেলিভিশন চ্যানেলের রেটিং পয়েন্ট যেটা, সেটার যে অ্যাকচুয়াল যে চিত্র সেটা আমরা পেয়ে যাব। মেলা পরিদর্শনে গিয়ে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম বলেন, এই এক্সপো মিডিয়া ও এই খাতের প্রযুক্তিগত উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। সারা বাংলাদেশ থেকে লোক এসেছে, কেবল অপারেটর এসেছে এবং তারা অত্যন্ত আনন্দিত এবং একটা মিলন মেলা ঘটছে। এটা আমাদের দেশের জন্য, আমাদের কেবল এবং টিভি সমস্ত নেটওয়ার্ক ইসের জন্য খুবই ভালো একটা সাড়া। এমন আয়োজনকে স্বাগত জানিয়ে যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী বলেন, এর মধ্য দিয়ে সকল অপারেটরদের মধ্যে পারস্পরিক মেলবন্ধন আরও সুদৃঢ় হবে। টেলিভিশন ইন্ডাস্ট্রি কিংবা টেলিভিশনের যারা কাজ করে, বেসিক্যালি ব্রডকাস্ট সেক্টরে যারা কাজ করে, তাদের এক্সপেরিয়েন্সের জায়গাটা আরও প্রসারিত হবে। শনিবার সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামবে 3 দিনের এই এক্সপোর। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের শিক্ষার্থীরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে ভবিষ্যতে দেশের মুখ উজ্জ্বল করবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। শুক্রবার দুপুরে গুলশানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যালয়ে ভার্চুয়াল মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এমন আশাবাদ ব্যক্ত করেন। জুবাইদা রহমান আরও বলেন, তরুণরা বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হলে পৃথিবীর মানুষ ভালো কিছু পাবে। প্রত্যাশা করেন জীবনের প্রত্যেক ক্ষেত্রে তরুণরা সার্থক হবে এবং বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল করবে। মেধার সাথে শিক্ষা জীবনের প্রতিটি স্তর অতিক্রম করে ঢাকা মেডিকেল কলেজ থেকে আজকে আমাদের বিজ্ঞানের প্রতি তোমাদের যেই মমত্ববোধ আমরা দেখতে পাচ্ছি, ভবিষ্যতে আমরা আশা করব তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সমগ্র মানুষের জন্য কিছু করবে। হেফাজত ইসলাম নারী বিদ্বেষী নয়, বরং তাদের ন্যায্য অধিকার দিতে চায়। রাষ্ট্র নারীর ন্যায্য অধিকার পূরণ করতে না পারলে সেই দায়িত্ব হেফাজত নেবে বলেছেন সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমান। বাদজুমা নারী সংস্কার কমিশন বাতিল, শাপলা চত্বর, জুলাই সহ সকল গণহত্যার বিচার, হেফাজতের নেতা কর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার, ফিলিস্তিন ও ভারতের মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে মিছিল বের করে হেফাজত। এ মাসের মধ্যে নেতাকর্মীদের মামলা নিষ্পত্তি না হলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেয় তারা, হুঁশিয়ারিও দেয় তারা এবং দেশের স্বার্থে বিভেদ ভুলে সব রাজনৈতিক দলকে জুলাইয়ের চেতনা জাগ্রত করার আহ্বান জানান হেফাজত নেতারা। তারা বলেন, সংস্কার ও নির্বাচনের আগ পর্যন্ত ডক্টর ইউনূসকে ক্ষমতায় দেখতে চায় হেফাজত। আগামী দিনগুলোতে প্রতিটি ঘরে ঘরে নারীর ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক সকল আন্দোলনগুলো আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা কখনো নারী বিদ্বেষী নয়। হেফাজতে ইসলাম নারীর ন্যায্য অধিকার চায়। ইসলামের দৃষ্টিতে যে অধিকার, সেই অধিকার বাস্তবায়িত করতে চায়। নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় চক্রের সর্দারকে গ্রেফতার করেছে র্যাব। সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের পর সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। 27 নভেম্বর 2024 ঘড়ির কাঁটায় তখন ভোর রাত 4:45। ফতুল্লার ব্যবসায়ী রেজাউল করিমের বাসায় একদল ডাকাতের হানা। জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাতরা। পরের গল্প লোমহর্ষক। অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে লুটে নেয় ঘরে থাকা কয়েক লাখ টাকা সহ স্বর্ণালংকার। এই ঘটনায় ফতুল্লা থানায় মামলা করেন ভুক্তভোগীর ছেলে। সিসি ক্যামেরা ফুটেজ দেখে ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযানে নামে র্যাব। অবশেষে 6 মাস পর বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে গ্রেফতার করা হয় ডাকাত দলের মূল হোতা আব্দুল হালিমকে। জানালার গ্রিলটা কেটে একজন প্রবেশ করার পরে
দরজা খুলে দেওয়ার পরে বাকি সদস্যরা ভিতরে প্রবেশ করে এবং বাসার ভিতরে যারা যারা ছিলেন তাদেরকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে বাসায় থাকা স্বর্ণালংকার এবং টাকা পয়সা এগুলো তারা ডাকাতি করে নিয়ে যায়। র্যাব বলছে বরগুনার আব্দুস সাত্তার নামে এক ব্যক্তির হাত ধরে ডাকাতিতে আসে হালিম। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা চেষ্টা, মাদকসহ নানা অপরাধে 22টি মামলার তথ্য মিলেছে। এর মধ্যে 15টি মামলা ডাকাতির। সিসি ক্যামেরার যে ছবি সেটা সহকারে কিন্তু প্রকাশ পায় এবং সেটাকে লক্ষ্য করে আমরা আমাদের কার্যক্রমটা চলমান রাখি এবং সেই গোয়েন্দা তৎপরতারই গতকাল আমরা একটা আমাদের চৌকস আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের বাস স্ট্যান্ডের যে অভিযানটা পরিচালনা করে এবং সেখান থেকে তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। এদিকে বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সে হামলা চালিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ছিনিয়ে নেওয়া হয়েছে 9 জনের মোবাইল ফোন ও নগদ অর্থ। রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাসিরনগরের মকবুলপুরের স্তব্ধর আলী। তার মরদেহ নিয়ে গ্রামে ফিরছিল পরিবারের সদস্যরা। তিলপাড়া এলাকায় হানা দেয় ডাকাত দল। আমাদের তথ্য মতে 34,000 টাকা আর কয়েকটা ফোন সেট নিয়েছে। পুলিশের টিম দেখার পরে সাথে সাথে তারা হাওড়ে নেমে গেছে। পুলিশও চেষ্টা করছে, তখন ধরতে পারে নাই। তখন থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটা টিম কাজ করতেছে এবং আরো অভিযান আছে আমাদের শিডিউলে। অ্যাম্বুলেন্সে হামলার সময় মরদেহেও ডাকাতরা আঘাত করেছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক আটকে বিক্ষোভরত শ্রমিকদের লাঠি পেটা করে সরিয়ে দিয়েছে পুলিশ। সকাল 8টার দিকে মাহমুদ জিন্স কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেয় শ্রমিকরা। পরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকায় অবরোধ করেন তারা। শ্রমিকদের দাবি, গেল বছরের অক্টোবর থেকে কারখানাটি বন্ধ রয়েছে। অনেক শ্রমিকের বকেয়া পরিশোধ করা হয়নি। পরে আন্দোলনরত শ্রমিকদের পুলিশ সরে যেতে বললে দেখা দেয় উত্তেজনার। ছোড়া হয় ইট পাটকেল, লাঠিচার্জ ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। এ সময় আহত হয় কয়েকজন। গাজায় জাবালিয়াতে এক আবাসিক ভবন লক্ষ্য করে ইসরায়েলের ভয়াবহ হামলায় অন্তত অর্ধশত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। শুক্রবার উত্তর গাজায় নারকীয় বিমান হামলা চালায় আইডিএফ। মৃত্যু হয়েছে 2 শিশুরও। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে ভবনটিতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের লক্ষ্য করেই এই হামলা করা হয়। ধসে পড়া ভবনের নিচে আটকা পড়াদের উদ্ধারে কাজ শুরু করেছে জরুরি বিভাগের সদস্যরা। প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম না থাকায় খালি হাতেই চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পশ্চিম তীরে বিদেশি কূটনীতিকদের উপর হামলার ঘটনায় ইউরোপীয় দেশগুলোর সাথে তুঙ্গে পৌঁছেছে ইসরায়েলের বিবাদ। পশ্চিমা কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলি সেনাদের হামলাকে অগ্রহণযোগ্য আখ্যা দেওয়া হয়েছে। এর পাশাপাশি বিচারও দাবি করেছে ফ্রান্স, জার্মানি সহ বিভিন্ন দেশ। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলছেন, ভুল পক্ষ নিয়েছে ইউরোপের দেশগুলো। গাজায় নির্বিচার হত্যাযজ্ঞকে কেন্দ্র করে গেল কয়েকদিন ধরেই পশ্চিমা দেশগুলোর সাথে বিরোধ তুঙ্গে ইসরায়েলের। তার মধ্যে পশ্চিম তীরে বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলি সেনাদের গুলির ঘটনার পর উত্তেজনার পারদ আরও চড়েছে। কূটনীতিকদের ওপর হামলার ঘটনা এবার কড়া প্রতিক্রিয়া জানালো ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশ। ঘটনার বিচারও দাবি করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী স্বয়ংক্রিয় অস্ত্র থেকে হামলা চালায়, যার লক্ষ্য ছিল পরিস্থিতি পর্যবেক্ষণে আসা কূটনীতিকরা। তাদের এই সফর সম্পর্কে ওয়াকিবহাল ছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। এই হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এদিকে তেল আবিবের বিপক্ষে অবস্থান নেয় পশ্চিমা মিত্রদের ওপর চটেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বিবৃতিতে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ভুল পক্ষাবলম্বন করছে পশ্চিমারা। ফ্রান্স, ব্রিটেনের মতো দেশগুলো ভুল করছে। তারা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বলছে। এটা মানবতার বিপক্ষে অবস্থান। তারা হামাসকে ক্ষমতায় দেখতে চায়। এর আগে গাজায় অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টের নামে নির্বিচার হত্যাযজ্ঞ চালানোয় ইসরায়েলের কঠোর সমালোচনা করে ফ্রান্স, কানাডা এবং ব্রিটেন। ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করে লন্ডন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। গাজায় আগ্রাসনের প্রতিবাদে আবারও ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। শুক্রবার সকালে দেশটির ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল ছোড়ে গোষ্ঠীটি। এতে বিভিন্ন স্থানে বেজে ওঠে সতর্কতা সাইরেন। অবশ্য সফলভাবে হামলা প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজায় আগ্রাসনের জবাবে নিয়মিত ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে
মিসাইল ছোড়ে হুতি। দেশটির প্রধান বিমানবন্দর আর গুরুত্বপূর্ণ স্থাপনাই তাদের টার্গেট। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতি চুক্তি করলেও ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে গোষ্ঠীটি।